শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন। আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। একটি দিন যা শ্রমের মর্যাদা, অধিকার ও আত্মত্যাগের অনন্য ইতিহাস বহন করে। শ্রমজীবী মানুষের কাঁধে ভর করে আমাদের সভ্যতা এগিয়ে চলছে দুর্বার গতিতে। আজকের এই দিনে, আজকের এই বিশেষ আয়োজনে তাদের প্রতি জানাই আমাদের গভীর শ্রদ্ধা। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব, সম্মান জানাবো। তাদের সময়ে আমাদের বাংলাদেশে এখন কি প্রয়োজন, তাদের গৌরব কথা, এসব কিছু শুনবো আজকের আয়োজনে। এবং যার কাছ থেকে শুনবো তিনিও ভীষণ বিশেষ একজন মানুষ, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, জয়গান করেছেন সবসময় শ্রমিকদের এবং শ্রমজীবী মানুষদের। তার কণ্ঠে, তার প্রতিবাদের ভাষায় অনুপ্রেরণা পেয়েছি আমরা যারা শিল্পী, শিল্পানুরাগী রয়েছি এবং হাজারো লাখো দর্শকেরা। তিনি আছেন আমাদের সাথে, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ। শুভেচ্ছা। ধন্যবাদ। কেমন আছেন? আছি ভালোই। আজকের এই বিশেষ দিন, বিশেষ আয়োজন, এবং বলাই বাহুল্য যে বিগত বছরগুলোতে এই দিনটিতে আপনাকে আমরা পেয়েছি এবং আমরা আসলে সমৃদ্ধ হয়েছি আপনার কাছ থেকে শ্রমজীবী মানুষদের কথা শুনে, তাদের সময়ের প্রয়োজন জেনে। আজও তার ব্যতিক্রম হবে না, আজও শুনতে চাই। আজকের দিনকে ঘিরে অনেক ধরনের চিন্তা নিশ্চয়ই বিশেষ দিনকে ঘিরে একজন ব্যক্তির মাথায় ঘোরে, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। যদি বর্তমান সময়ের প্রেক্ষিতেই বলি, শ্রমিকদের জন্য আমরা কি করতে পারি, বা তাদের নিয়ে আপনার ভাবনাটা যদি শুনি শুরুতেই। তো সেটা তো একটা অনেক বড় ব্যাপার। আমরা একটা নগণ্য সংস্কৃতি কর্মী, কিন্তু আমি যে দলে কাজ করি, আরণ্যক নাট্য দল, আমাদের প্রথম থেকে আমাদের একটা স্লোগান ছিল যে নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। এটা বলার কারণ সেটা হচ্ছে যে অনেকেই নাটককে বিনোদন হিসেবে দেখে, গানকে শুধুই বিনোদন হিসেবে দেখে, নৃত্যকে শুধুই বিনোদন হিসেবে দেখে, কিন্তু আমরা সেটা দেখতে চাই না। আমরা দেখতে চাই, হ্যাঁ, বিনোদন শিল্পের লাগবেই, এটা অনস্বীকার্য, কিন্তু বিনোদনের পাশাপাশি অন্য কিছু লাগে। সেই অন্য কিছুটা আমরা মনে করি শ্রেণী সংগ্রাম। এবং একটু আগে আপনি যে কথাটি বললেন যে শ্রমিকদের কাঁধে ভর করেই আমাদের সভ্যতা এগিয়ে চলেছে, এবং এই সভ্যতা একটা নিরবিচ্ছিন্ন শোষণের উপর ভিত্তি করে, এবং কার কাঁধে পা দিয়ে আমরা এগিয়ে চলেছি, সেই মানুষগুলো এত নিগৃহীত, এত অবহেলিত, এত নিপীড়িত যে তারা 24 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা কাজ করাতো। কিন্তু সভ্যতার একটা পর্যায়ে এই সংগ্রামটা শুরু হলো যে তাদেরও বিনোদন প্রয়োজন, তাদেরও সময় প্রয়োজন বিশ্রামের। হ্যাঁ, যেমন মার্কস বলেছেন যে 3টা ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হচ্ছে কাজ করবে, আরেকটা ভাগ হচ্ছে তার বিনোদন, আরেকটা ভাগ হচ্ছে তার বিশ্রাম। 24 ঘন্টার যে সময়, 24 ঘন্টায়, এবং সেখান থেকে ধরা হয়েছে যে 8 ঘন্টা শ্রম। এবং এটা তো মালিক পক্ষ মানছে না। তখন যে আন্দোলনটা হলো সেটাকে আমরা বলি মে দিবস, শ্রমিকের রক্তাক্ত বিজয়। তো সেই মে দিবস হলো, এবং তারও অনেক দিন পর একটা শ্রমিক শ্রেণীর রাষ্ট্র হলো সোভিয়েত ইউনিয়ন 1919 সালে। এই রাষ্ট্র অনেক দিন টিকেছে। তারপরে সেই রাষ্ট্রের পাশাপাশি চীন স্বাধীন হয়েছে, সেখানেও একটি কমিউনিস্ট শ্রমিক এবং কৃষকের রাষ্ট্র। কিউবা হয়েছে তারও অনেক পরে। তো এগুলো হয়েছে, কিন্তু আমরা আমাদের দেশে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের নাট্যদল গত 1981 সাল থেকে আমরা শহীদ মিনারে, তার আগে বাংলা একাডেমিতে এই মে দিবস উদযাপন করেছি। আমরা কেন করেছি? যে আমরা চাই যে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার যে সাংস্কৃতিক দিক, এটাকে তুলে ধরতে। যেমন প্রতিবারই আমরা ইন্টারন্যাশনাল গানটা গাই। এটা যিনি লেখক, পতিয়ের ফরাসি,
যে জাগো জাগো সর্বহারা, কত বছর আগে লেখা গান এবং সেই সুর এখনো কিন্তু শ্রমিক শ্রেণীর যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় শোনানো হয়। আমরা প্রতি বছর শহীদ মিনারের পাদদেশে ভোরবেলায় এই অনুষ্ঠানটা করে আসছি। ঝড় বৃষ্টি বাদল সব কিছু উপেক্ষা করে আমরা কিন্তু এখানে অনুষ্ঠানটি করে থাকি। সেটা করে থাকি কেন? যেমন ধরুন, আমাদের দেশের শ্রমিকরা পয়লা মেতে ভালো কাপড় চোপড় পরে হাতে লাল ঝান্ডা নিয়ে তারা কিন্তু মিছিল সমাবেশ করে। দুপুরবেলায় তারা ভালো খায় ওই দিন সব জায়গায়। কিন্তু যদি বলা হয় যে আজকের দিনটার তাৎপর্য কি, সেই শ্রমিক কিন্তু সেটা বলতে পারে না। কারণ তার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তাকে এটা শেখায়নি। এটা হচ্ছে সবচেয়ে দুর্বল একটি জায়গা। আমরা সেই জায়গায় এগিয়ে আসতে চেয়েছি বারবার। বহুবারই আমরা কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য যারা শ্রমিক শ্রেণীর রাজনীতি করেন তাদেরকে বলেছি যৌথভাবে আমরা করি, একটা সমাবেশ, বড় ধরনের সমাবেশ হোক, সেই সমাবেশে আমরা নাটক করি, নাটকের মাধ্যমে আমরা বোঝাই, গানের মাধ্যমে আমরা বোঝাই, কবিতা আবৃত্তির মাধ্যমে আমরা বোঝাই। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের দেশের শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, এদেশ কৃষকের দেশ, যে দেশে কত কৃষক বিদ্রোহ হয়েছে, কত কৃষকের আন্দোলন হয়েছে। আমরা সেই নুরুল দিনের কাহিনী জানি, আমরা সেই ইলামিত্রের যে বিদ্রোহ তার কথা জানি, হাজং বিদ্রোহের কথা জানি, এগুলি, এবং তারপরে যে কত শত কৃষক বিদ্রোহ হয়েছে সেগুলোর কথা আমরা জানি। কিন্তু এখন কৃষকের যে আন্দোলন, কৃষকের যে সম্মিলিত যে সংগ্রাম, সেটা কিন্তু এখন আর নেই, হচ্ছে না, শ্রমিকেরও নেই। কিন্তু আমরা 69-এর গণ অভ্যুত্থানের সময় দেখেছি টঙ্গী, এই তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং বিভিন্ন শ্রমিক এলাকায়, খুলনায় কি মানে জঙ্গি এবং কি ধরনের মানে আন্দোলন তখন তারা করতে পেরেছেন। বিচ্ছিন্ন আন্দোলনের কথাও যদি বলি, বিচ্ছিন্ন যে আন্দোলনগুলো শ্রমিকদের ক্ষেত্রে হচ্ছে, যেমন বিভিন্ন সময় ঈদে আমরা খেয়াল করি তারা কয়েক মাসের বেতন ভাতা পায়নি, ঈদের বোনাসটি পায়নি, তার জন্য অনেকগুলো কারখানার শ্রমিকরা একত্রিত হয়েছেন, সেই জায়গায় তারা আন্দোলন গড়ে তুলছেন। এই ছোট ছোট আন্দোলনগুলো হচ্ছে, কিন্তু একটি ছোট্ট সমাধান দিয়ে তাদেরকে দমিয়ে ফেলা হচ্ছে। যদি সুদূর প্রসারী ভাবি, তাহলে এটি আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের শ্রমিকদের জন্য কতটুকু ক্ষতির হতে পারে? সেটাই তো কথা, যে আপনি ঠিকই ধরেছেন যে বিচ্ছিন্ন আন্দোলন হচ্ছে, কিন্তু আদর্শিক জায়গার থেকে একটা সম্মিলিত আন্দোলন করা। যেমন খুব ছোট ছোট কিছু দাবি মেনে নিল, এখন তারা তাদের অর্থনৈতিক কারণে, তাদের সংকটের কারণে সেটা তারা মেনে নিল। কিন্তু যদি এর মধ্যে আদর্শিক কারণটা থাকতো তাহলে কিন্তু এত সহজে সমাধান হতো না, কিন্তু একটা শ্রমিক শ্রেণীর একটা স্থায়ী একটা সমাধান হয়ে যেত। আজকে আমরা চারিদিকে দেখতে পাই যে এই যে ফ্যাক্টরিগুলো, বিশেষ করে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, সেখানে তো এক ধরনের শোষণ, বড় ধরনের শোষণ হয়ে থাকে। সেই শোষণের বিরুদ্ধে শ্রমিকরা বিক্ষুব্ধ হয় যখন তারা বেতন পাচ্ছে না, বোনাস পাচ্ছে না, তখন। কিন্তু এটার যে একটা স্থায়ী সমাধান করা দরকার, শ্রমিক শ্রেণীর জীবনের মান উন্নয়ন করা দরকার। আমরা যদি বলি যে কোয়ালিটি অফ লাইফ, যেটা নাকি যারা নাকি এই বিদেশের যে যারা আমদানিকারক, আমাদের দেশ থেকে যারা গার্মেন্টস নিয়ে থাকে, তারা কতগুলো বিধিনিষেধ দিয়ে থাকে যে ফ্যাক্টরিতে এটা থাকতে হবে, ফ্যাক্টরিতে এটা থাকতে হবে, বাচ্চাদের চাইল্ড কেয়ার রাখতে হবে, বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, সবই থাকতে হবে, কমপ্লায়েন্স যেটা বলে তারা। সেই কমপ্লায়েন্স কি হচ্ছে সব জায়গায়? এখন শুরু হয়েছে, অনেক জায়গায় হচ্ছে, কিন্তু অনেক জায়গায় হচ্ছে না। কিন্তু আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে এর যে সাংস্কৃতিক দিকটা। সাংস্কৃতিক মানেই আমাদের একটা ভুল ধারণা আছে সবার, এই গান বাজনা নাটক, তা না। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। একজন শ্রমিক, আমরা যদি আজকে একটা পোল্যান্ডের শ্রমিককে দেখি,
আজকে একটা জার্মানি শ্রমিককে দেখি, রাশিয়ার শ্রমিককে দেখি, এমনকি আমেরিকান শ্রমিককে দেখি, সে কিন্তু তার অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন, অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন, এবং কি তার রাইট আছে এটা সে জানে, এবং সেই রাইটগুলো রাষ্ট্র এবং ব্যক্তি মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু সেটা মেনে নেয়, সেটা মানে এখানে একটা স্ট্রাগল চলতে থাকে, চলুক, কিন্তু একটা শ্রমিক মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকা। আমরা এই যে দেখি আমাদের দেশে কৃষির থেকে বা গৃহস্থালির থেকে যে মেয়েরা, যে বিশাল সংখ্যক লক্ষ লক্ষ মেয়েরা ওই দাসত্ব থেকে, গৃহস্থালির দাসত্ব থেকে সকাল থেকে রাত্রি পর্যন্ত বাসন মাজা, রান্নাবান্না করা, এই সমস্ত গৃহস্থালির দাসত্ব থেকে মুক্তি পেয়ে তারা কিন্তু শ্রমিক হয়েছে। এটা খুব আশার কথা যে তারা আগে টাকা মানে এখন তারা টাকা পায়, তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে, তারা তাদের স্বাধীন একটা জীবন যাপন করতে পারে। এই যে স্বাধীন জীবন যাপন করার জন্য যে অর্থনৈতিক জীবনটা দরকার, একটা দিক অর্থনৈতিক, আরেকটা কিন্তু সাংস্কৃতিক, তার জীবনে আনন্দ প্রয়োজন, বিনোদন প্রয়োজন। কিন্তু যে টাকা তারা পায়, এবং বস্তিতে যারা বসবাস করে, আমি সেখানে গিয়েছি, কাছাকাছি একটা বাসাও ছিল এক সময় আমার ইন্দিরা রোডে, সেখানে দেখেছি, সেটা খুব মানে সম্মানজনক না। আচ্ছা, এই সংকটটা কাটিয়ে ওঠাও আসলে আমাদের দেশের প্রেক্ষিতে কতটুকু সম্ভব? যেহেতু বিশ্বব্যাপী আমাদের দেশ পরিচিত, তৃতীয় বিশ্বে যদি একটি দেশ হিসেবে কল্পনা করি বা জানি আমরা, সেক্ষেত্রে স্বল্প মূল্যে শ্রমের জন্যই বাংলাদেশ আসলে এভাবে নিজেদেরকে মার্কেটিং করে সব জায়গায়, যে এখানে স্বল্প মূল্যে শ্রমিকদেরকে পাওয়া যায়, এবং এটিকে পুঁজি করেই আমাদের শ্রমিকদের এত স্বল্প মূল্যে খাটিয়ে তাদেরকে দিয়ে ওভারটাইম করে কাজ করানো হচ্ছে। তো এরকম একটা বিশ্বে আমাদের যদি পরিচয় থাকে, সেই জায়গা থেকে এই সংকটটা আমরা কিভাবে কাটিয়ে উঠবো? না, এটা কাটানো সম্ভব। চায়না, চীন দেশ এক সময় পরিচিত ছিল, মালয়েশিয়া পরিচিত ছিল, এখন বাংলাদেশ পরিচিত হয়েছে, ভারত পরিচিত ছিল, পাকিস্তান পরিচিত ছিল, বাংলাদেশ প্রথম থেকেই পরিচিত যে এখানে স্বল্প অর্থে, খুব অল্প অর্থে শ্রমিক পাওয়া যায়। এখন এই বার্গেনিংটা কে করবে? আমাদের দেশে যারা এই কারখানাগুলোর মালিক, তারা কিন্তু অসম্ভব বৃত্তের অধিকারী হয়েছে। এই বৃত্তের অধিকারী হয়েছে কিভাবে? শিল্পপতি মানে আমাদের কাছে কোটিপতি। হ্যাঁ, কোটিপতি তো সামান্য ব্যাপার, কিন্তু কোটি কোটিপতি হয়েছেন, এবং মিসম্যানেজমেন্টের জন্য অনেক শিল্প সিক হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে, এবং রুগ্ন যারা হয়ে গেছে সেই শ্রমিকদের অবস্থাটা কি ভেবে দেখুন। গ্রাম থেকে একটি নারী স্বপ্ন দেখেছে স্বাধীন একটা জীবিকায় সে যোগ দেবে, একটা ফ্যাক্টরিতে চাকরি পেল, চাকরি পাওয়ার পর তার যাই হোক হাড় ভাঙ্গা খাটনি খেটে তার একটা ঘর হলো, সে মাস গেলে একটা মাইনে পায়, একদিন সে ফ্যাক্টরিটা সিক হয়ে গেল। এই মেয়েটি তখন কি করবে? অন্য ফ্যাক্টরিতে কাজ করছে, দেখা যাচ্ছে যে সেখানেও সেটাও রুগ্ন হয়ে গেছে, এটাও হয়েছে। এই মিসম্যানেজমেন্ট হচ্ছে। আমাদের গুরু একজন আছেন, নোয়াম চমস্কি, উনি বলেছেন পৃথিবীর কোনো দেশ দরিদ্র না, পৃথিবীর কোনো কারখানাও দরিদ্র না, সমস্যা হচ্ছে ম্যানেজমেন্টের, দারিদ্র ব্যবস্থাপনা। আমি দরিদ্র থাকবো কেন? আমাকে ভালো ম্যানেজার দাও, ভালো ম্যানেজারিয়াল। এখন ধরুন অনেক দিন ধরেই এই সেক্টরে ক্রাইসিস চলছে। এই ক্রাইসিসগুলোর সমাধানের জন্য রাষ্ট্রের যারা শাসক তাদের এগিয়ে আসতে হবে, যারা কেনে আমাদের পণ্য তাদের সঙ্গে ভালো বার্গেইন করার ক্ষমতা থাকতে হবে তাদের। আবার যারা হচ্ছে এই মালিক হচ্ছে তাদেরও সেই ক্ষমতারই থাকতে হবে। আমাদের দেশে এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু একদম বেসরকারি পর্যায়ে শুরু হয়েছিল, বেসরকারি পর্যায়ে শুরু হয়েছিল, এবং সেইখান থেকে আস্তে আস্তে সেটা একটা এখন সবচেয়েতে মানে রপ্তানির থেকে মানে বিদেশি মুদ্রা, বৈদেশিক মুদ্রা আহরণের জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। কিন্তু আমাদের আরও ইন্ডাস্ট্রি আছে। আমি তো অবাক হয়ে যাই যে আমাদের দেশে যে গ্লাস ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, ফুড ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, কত ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, কিন্তু
সেই সঙ্গে মানব সন্তান যারা এই ইন্ডাস্ট্রিগুলোর চালিকা শক্তি, তাদের প্রতি আমরা কি দায়িত্ব পালন করছি। এখন তাদের মানে তারা শিক্ষিত নয়, তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়, কিন্তু এই সচেতনতা দেবে কে? দেবে কিন্তু এক রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মীরা, আর দেবে সাংস্কৃতিক কর্মীরা। এবং এই সাংস্কৃতিক দায়িত্বটাই আমরা পালন করতে চেয়েছি। কিন্তু মুশকিল হচ্ছে যে আজকে পহেলা বৈশাখে প্রচুর লোক হয়, আজকে মানে অন্যান্য অনুষ্ঠানেও প্রচুর লোক হয়, কিন্তু আমরা যখন মে দিবসের অনুষ্ঠান করি, সাংস্কৃতিক অনুষ্ঠান, তখন কিন্তু আমাদের মধ্যবিত্ত আসে না। কারণ মধ্যবিত্তের মধ্যে কর্মসংস্কৃতি নাই। কাজ, যার যার কাজ ঠিক মতো যে আমরা করব, এবং সেই হচ্ছে প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক, যে নাকি তার কাজটি সে সঠিকভাবে করে এবং তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে করে, সেটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় দেশপ্রেমিক। এটা কিন্তু আমাদের মধ্যবিত্ত বোঝে না। আমাদের মধ্যবিত্ত কর্মসংস্কৃতিটা বোঝেই না, কতটা ফাঁকি দেওয়া যায় অফিসে, সেই ধান্দায় অস্থির থাকে তারা। যার ফলে ওয়েস্টে যেটা হয়েছে পশ্চিমা বিশ্বে, আবার এইদিকে প্রাচ্যে, যেমন জাপান, কোরিয়া। কোরিয়া তো আমাদের চোখের সামনে বড় হইল। 60-এর দশকে কোরিয়ানরা আমাদের দেশে আসতো শিখতে, সেই কোরিয়ানরা আজকে কোথায় চলে গেছে? চীন। হ্যাঁ, একই সময় এই ভারত বিভাগ হয়েছে, সেই চীন কোথায় চলে গেছে এখন? কারণ চীনের, জাপানের, কোরিয়ার অথবা জার্মানির প্রতিটি শ্রমিক তার কাজ সম্পর্কে মধ্যবিত্ত, তার কাজ সম্পর্কে সচেতন। সে জানে যে এই কাজটা আমার, এটা আমাকে করতেই হবে। সেক্ষেত্রে তো তাদের পলিসি মেকিং এর বিষয়টাও খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। হ্যাঁ, কিন্তু মানুষ যদি ভেতর থেকে না বদলায়, দেখবেন যে কিছু কিছু লোককে যদি আপনি 20 বছর ধরে অবলোকন করেন, দেখবেন যে একই রকম আছে। আচ্ছা, আমরা যেটা বলি যে খাইসলত, যে খাইসলতের পরিবর্তন হয় না। যারা ফাঁকিবাজ আজীবন ফাঁকি দিয়ে যাচ্ছে, যার ভিক্ষাবৃত্তির স্বভাব আছে, মধ্যবিত্তের কথা বলছে, ভিক্ষুক, রাস্তার ভিক্ষুকের কথা বলছে, সে ভিক্ষাবৃত্তি করে চলেছে। যার অন্যকে ঠকানোর প্রবণতা আছে, সে অন্যকে ঠকিয়ে যাচ্ছে। এইগুলোর যে প্রবণতা, এটা কিন্তু একটা সাংস্কৃতিক সংকট। তার বেড়ে ওঠার মধ্য দিয়ে, তার জীবনযাপনের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে কিন্তু সে এটা বিকশিত হয়। তখন মধ্যবিত্তের মধ্যেও আমরা, যেহেতু আমাদের মানে নাটকের দল, আমাদের একটা প্রধান মানে আয়োজনই থাকে মধ্যবিত্তের জন্য, কিন্তু আমরা নিম্নবিত্তের জন্য কাজ করি। শ্রমিক কৃষকের মধ্যে প্রচুর কাজ করেছি আমাদের নাট্যদল, আরণ্যক, এবং আমরা কিন্তু চেয়েছি যে শ্রমিকের মর্যাদা, এবং শ্রমিকের মর্যাদার আগেই বলতে হবে শ্রমের মর্যাদা। একজন শ্রমিককে আমরা খুব অবহেলার চোখে দেখি। আমরা একটা ড্রাইভার বা আপনার মনে করেন যে একটা রিক্সাওয়ালা, তার দিকে কিভাবে তাকাই, কিভাবে কথা বলি। এই যে বাসে কন্ডাক্টরদের সাথে যাত্রীরা কি ব্যবহারটা করে, ড্রাইভারদের সাথে কি ব্যবহারটা করে। কিন্তু পৃথিবীর অনেক দেশে বাসে চড়ার সুযোগ হয়েছে আমার, বাসের ড্রাইভারকে সবাই রেসপেক্টের চোখে দেখে, যে সে এতগুলি মানুষের জীবনের নিরাপত্তা তার হাতে। এটা এই কারণে একটা ট্রেনের ড্রাইভার খুব রেসপেক্টেবল। আমরা কি সেই সম্মানটা দিই? কাজে আমাদের একটা বড় উদ্দেশ্য মে দিবসে, যে আমরা শ্রমের মর্যাদাটাকেও প্রতিষ্ঠা করতে চাই আমাদের নাটকের মাধ্যমে। সে কারণে আমরা প্রতি বছর একটি করে নতুন নাটক নামাই এই দিনে। তো এখন আশা করছি বর্তমান সময়ে নাটকের থিম নিয়ে যদি কথা বলতে চাই, সেই থিমে আসলে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে বলে এখন মনে হয়? সেটা বলা মুশকিল, তবে আমার মনে হয় যে আমাদের দেশের অনেক নাটক আছে,
আমাদের মঞ্চে অভিনীত হয় সেগুলো সব কঠিন কঠিন বিষয়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সমসাময়িক কালের সংকট এবং দ্বন্দ্ব নিয়ে নাটক করা উচিত। কারণ আমাদের এখানে নাটকের কাহিনীর অভাব নাই, এবং এই যে শ্রেণী বৈষম্য, শ্রমের মর্যাদা, অথবা আজকে আমার অধিকারের জন্য লড়াই, সেই অধিকারটা একটা গৃহবধূর হতে পারে, একটা শ্রমিকের হতে পারে, একজন আদিবাসীর হতে পারে, সেটা নিয়ে লড়াই, সেটা তো থাকা উচিত আমাদের নাটকে। এখন আমি এমন একটি নাটক করলাম যেটা সাথে আমার জনজীবনের, আমার সমসাময়িক কালের কোনো সম্পর্ক নাই, এই জন্য নাটক পপুলার হচ্ছে না। এবং নাটক তখনই পপুলার হবে যখন আমি দর্শকের প্রাণের কথা, তার মনের কথা সে যখন মঞ্চে দেখতে পাবে। নাটক তো আমাদের বিনোদনের একটি মাধ্যম এবং শক্তিশালী একটি মাধ্যম, সেটি বলতেই হয়। এছাড়াও তো আমাদের বিনোদনের অন্যান্য মাধ্যমগুলো রয়েছে, এবং সেখানে যারা কাজ করছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, তাদের কাছ থেকে আসলে আমরা শ্রমজীবীদের নিয়ে সোচ্চার কথা বলি বা তাদের জয়গান বলি, বা জাতীয় যদি কোনো সংকট তৈরি হয় সেই সংকটে তাদের কাছ থেকে রেসপন্সটা আসলে এই সময়ের দাবি কতখানি? হ্যাঁ, এখানে ধরেন আমাদের দেশে যারা গীতিকার, সুরকার, তাদের এই ভাবনাটা প্রয়োজন আছে যে আমি একটা শ্রমিক নিয়ে গান করি না কেন, হ্যাঁ, আমি একজন গার্মেন্টসের শ্রমিককে নিয়ে কেন গান করি না, আমি একজন পাড় ভাঙা মানুষ, সে একটা ফ্যাক্টরিতে কাজ করতো, ফ্যাক্টরিটাই ধসে গেছে, ধরা যাক নদীতে ফ্যাক্টরিটাই ধসে গেছে, এই যে অসহায় মানুষগুলো, তাদেরকে নিয়ে আমরা নাটক করতে পারি। আবার মধ্যবিত্তের যে সংকট, একজন সৎ মধ্যবিত্ত চাকরি করেন, তার দুর্নীতি করার কোনো উপায় নাই, তার জীবনযাপনটা কি দুঃসহ, প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে, জীবনের নিরাপত্তা কমে আসছে, এগুলোকে নিয়ে আমরা নাটক করতে পারি না? করেন না, কিন্তু আমি মনে করি যে এটা করা উচিত। আমরা চেষ্টা করি, সবসময় চেষ্টা করি যে এই সব একেবারেই, এবং এর পাশাপাশি আবার আরেকটা জায়গা আছে, যে জায়গাটা হচ্ছে যে আমাদের স্কুল কলেজের যে লেখাপড়ার অবস্থা, সেখানে তো আমাদের ছেলে মেয়েরা ইতিহাসের মধ্যে কোনো আনন্দ পায় না, পড়ে না, অঙ্কের মধ্যে আনন্দ পায় না, কিন্তু এইটাকে আনন্দময় করে তোলা যেতে পারে। আমাদের সাংস্কৃতিক কর্মীদের এখানে একটা ভূমিকা আছে, যে আমরা মানুষকে ওই ইতিহাস সচেতন করে তুলতে পারি, ইতিহাস সচেতন করে তুলতে পারি। এবং ইতিহাস সচেতন করার জন্য, হ্যাঁ, আমাদের ইতিহাসের যে অন্ধকার সময়গুলো, যেখানে মানুষের কোনো অধিকার ছিল না, সেই সময়গুলোকে নিয়ে আমরা নাটক করতে পারি। এই অভিনয় শিল্পীদের প্রসঙ্গে আসলে একটি প্রশ্ন উঠে আসে, যারা আমাদেরকে সচেতন করবেন বা যারা এই শ্রমজীবী মানুষদের হয়ে কথা বলবেন এবং বিনোদনের একটি বড় জায়গা যারা আমাদের জন্য নিশ্চিত করছেন, তারা কাজ করছেন, বিভিন্ন শিফটে দেখা যাচ্ছে ওভারটাইম করছেন বা টানা শুটিং করে যাচ্ছেন, তাদের কর্মের পলিসি নিয়ে, সেটি নিয়ে কখনো ভেবেছেন? তাদের কর্মপরিধি বা কর্মের যে সময়সীমা, তাদের পলিসি, সেগুলো নিয়ে আমরা অনেকবার চেষ্টা করেছি যে একেবারে টাইম বাউন্ড করে দিয়েছিলাম যে এই সময় 9টা থেকে 9টা, 8 ঘন্টার বেশি হয়ে যায়, কিন্তু এর মধ্যে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা বাদ এই সময় লাঞ্চ এবং ব্রেক এগুলো দেওয়া হচ্ছে, কিন্তু সেটা রক্ষা করা যাচ্ছে না। আমরা খুব চেষ্টা করছি যে 9টার সময় শুরু হবে শুটিং, রাত 9টায় শেষ হয়ে যাবে, এবং তা নইলে, এবং ছুটি থাকবে একদিন, ছুটিটা তো পারলামই না এক্সিকিউট করতে, কারণ হলো সবারই জরুরি শুটিং থাকে, কিন্তু মানুষের জীবনে বিশ্রাম দরকার নাই। একজন শিল্পী যদি মাসে 30 দিন শুটিং করে, সে ভাববে কখন, চিন্তা করবে কখন? এই জন্য আমাদের নাটকের মান নেমে যাচ্ছে, কারণ তার তো কোনো লেজার নাই, অবসর নাই। প্রত্যেকটা শিল্পীর জীবনে বা প্রত্যেকটি মানুষের জীবনে একটা লেজার থাকা উচিত। দিন রাত পরিশ্রম, এটা সবসময়ের ব্যাপার না, এটা কিছুদিনের জন্য হতে পারে, কিন্তু এটা যদি সারা জীবনের জন্য হয়, এটা খুবই ক্ষতিকর।
স্বাধীনতা পরবর্তী সাংস্কৃতিক যে বিপ্লব, সেখানে আপনাকে দেখেছি একজন অপরিহার্য মানুষ হিসেবে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অভিনয় শিল্পীদের যদি এই সংকটের কথাই বলি, সময়সীমা বা কাজের প্রেশার সবকিছু, তাতে কি কিছুটা পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয়? খুব একটা না। তাদের অবস্থা কি একই রয়েছে? একই রয়েছে, আবার অনেকের কাজই নাই। এইটা তো কিছু কিছু লোকের প্রচুর কাজ, আবার কিছু কিছু লোকের একেবারেই কাজ নাই। সেটাও একটা সমস্যা, কিন্তু এটা সারা বিশ্বেই সমস্যা। যেহেতু শিল্পের ব্যাপার, কাজে আমরা ইনশিওর করতে পারবো না যে একজন শিল্পীকে আমরা মানে অনেক কাজ দিতে পারবো। এটা তো মানে এটা এই শিল্পে হবে না। কিন্তু যারা কাজ করার, যারা যোগ্য, মানে অন্তত পরিচালকদের কাছে যোগ্য যারা হবেন, তারা কাজ পাবেন। তাহলে শিল্পীরা এই শিল্পে আগ্রহী হয়ে আরো বেশি বেশি করে কাজ করবেন কি করে? বা এই যে একটা গুরু দায়িত্ব তাদের উপর, একটি সমাজকে রক্ষা করার, একটি নিষ্পেষিত শ্রেণীকে রক্ষা করার, এই গুরু দায়িত্ব তারা কিভাবে বইবেন? শিল্পের তো অনেক শাখা আছে, শুধু নাটক কেন, সঙ্গীত আছে, চারুকলা আছে, নৃত্য আছে, তারপরে আছে সাহিত্য। সাহিত্য যেটা আছে, সাহিত্যের কাজ অনেকে করেন, সার্বক্ষণিকভাবেই করেন, কিন্তু আমাদের দেশে প্রকাশনা ইন্ডাস্ট্রিটাও ওইভাবে গড়ে ওঠে নাই। সেটা আরেকটা সমস্যা। যেমন আমি দেখেছি আমাদের পাশের দেশ কলকাতায়, পশ্চিমবঙ্গে অনেক লেখক আছে, সার্বক্ষণিক লেখক, সারা বছর ধরে তারা লিখছে। মানে লেখা মানে সবই মৌলিক লেখা নয়। দেখা গেল যে একটা অনুবাদের কাজ করছে এক লোক, সারা বছর ধরে করছে, একটা বড় ধরনের অনুবাদের কাজ করছে, এরকম আছে। কাজেই সেইটা তো একটা ভিন্ন ব্যাপার। কাজ আপনাকে এক জায়গায় না হোক আরেক জায়গায় খুঁজে নিতে হবে। আর শিল্পের কাজে এই সংকটটা আছে যে একজন শিল্পী সে যে সার্বক্ষণিকভাবে কাজ পাবে, এই নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারবে না। এটি আমলে নিয়ে আসলে শিল্প চর্চার বিষয়ে আসতে হবে। আর পুরো কাজটি আসলে ব্যবসায়িক কোনো প্রক্রিয়া নয়, শুধু জীবিকা নির্বাহের জন্য নয়, এটি নিজস্ব দায়িত্ব, নৈতিকতা থেকে। আজকে আপনার কথায় অনেকগুলো বিষয় কিন্তু উঠে আসলো এবং দেখা যাচ্ছে মাকড়সার জালের মতো একটি শাখার সাথে একটি শাখা কিভাবে জুড়ে রয়েছে। আমাদের শিক্ষা, সংস্কৃতি, শ্রমিকদের অধিকার, সাংস্কৃতিক বিপ্লব, সবকিছু। তো একদমই শেষের দিকে চলে এসেছে আয়োজন থেকে বিদায় নিতে হবে। শেষ কথা আজকের আয়োজনে কি বলতে চান? শেষ কথা একটাই, সেটা হচ্ছে যে এই মে দিবসের চেতনাটা এইটাকে বাড়াতে হবে। এটা দিন দিন কিন্তু ক্ষীয়মান হয়ে যাচ্ছে, এবং ক্ষীয়মান হয়ে যাচ্ছে মানে শ্রমিক কৃষকরা ভুলেই যাচ্ছে যে তাদের কিছু ভূমিকা আছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রের যেমন ভূমিকা আছে, এদেশে যে রাজনৈতিক দল, তাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে যে আবার শ্রমিকদের দলগুলো আবার শক্তিশালী হোক, কৃষকের দল শক্তিশালী হোক, নারীদের অধিকার আদায়ের যে জায়গাগুলো সেগুলো আরও পরিষ্কার হোক, আরও বেগবান হোক, এটি আমি কামনা করি। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করার জন্য, আমাদের দর্শকদের সমৃদ্ধ করার জন্য। ভালো থাকবেন, আগামীতে আবারও দেখা হবে। বিদায় নিচ্ছি। মে দিবসের লাল সালাম। প্রিয় দর্শক, পুরো আয়োজন জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ শ্রমজীবীদের মানুষের কথা শুনেছি আমরা। আসুন আজকের দিনে আমাদের এই প্রত্যয় হোক, সংঘবদ্ধভাবে আমরা যেন শ্রমিকদের অধিকার আদায়ে এক হতে পারি, আমাদের বৈশ্বিক সংকটে যেন আমরা শ্রমিকদের পাশে দাঁড়াতে পারি। এই প্রত্যাশা নিয়ে, এই প্রত্যয় নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।